বেরিয়ে পড়লাম। এখন বাচ্চা হচ্ছে কোথায় দেখতে পাচ্ছি 5:17। এখন দেখাচ্ছে 4 ঘন্টা 59 মিনিট লাগবে। আমাদের বাড়ি আগরপাড়াতে। আগরপাড়া থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারির দূরত্ব 207 কিলোমিটার, যা যেতে সময় লাগবে ঘন্টা 5। তবে আমাদের হয়তো আরেকটু বেশি সময় লাগবে, তার কারণে আমরা রাস্তায় 2-1টা ব্রেক নেব। আগরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন সোদপুর ট্রাফিক মোড়ে। এই রাস্তাটা সোজা চলে গেছে ব্যারাকপুরের দিকে, আর ডান দিকে গেলে সোদপুর ফ্লাইওভার দিয়ে মুড়াগাছা মধ্যমগ্রাম চলে গেছে। মধ্যমগ্রাম ফ্লাইওভারে উঠবো আমরা এখন, কাছেই এয়ারপোর্ট। Turn left onto National Highway 12. এটা মধ্যমগ্রাম ক্রসিং, বাঁদিকে আমরা চলে এলাম, ডান দিকে গেলে এয়ারপোর্ট। অন্ধকার থাকতে বেরিয়েছিলাম বলে অল্প সময়ের মধ্যে মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছে গেলাম। এই ডান দিকে রাস্তাটা এখনো কাজ হচ্ছে, চালু হয়নি। সুন্দর রাস্তা, এতক্ষণ অবধি আমরা এলাম, দুর্দান্ত রাস্তা। খুব তাড়াতাড়ি আমরা অনেকটা পথ চলে এলাম। 3 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। আর নর্থ বেঙ্গল থেকে যে সমস্ত বাসগুলো আসে, সেই বাসগুলো সব একে একে ঢুকছে, ফলে রাস্তায় এক একটা জায়গায় একটু জ্যাম হচ্ছে আর কি। চারিদিকে একবারে সবুজ ধান ক্ষেত। এদিকটাতে কিন্তু রাস্তা মানে অতটা চওড়া নয়, যেহেতু গাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে না। আর যেহেতু এই ট্রাক বাস এই সমস্তগুলো আসছে পরপর, তাই একটু গতি কমেই এসছে আর কি। সূর্যটা আমি আর দেখতে পাচ্ছি, বাড়ির ফাঁকে এই ফাঁকে ওই ফাঁকে ডুবে যাচ্ছে। আমরা কল্যাণী থেকে আর খুব বেশি দূরে নেই, কাছাকাছি রয়েছি। এখান থেকে আবার কিন্তু ডবল লেন শুরু হলো এবং রাস্তা এদিকটা একদম পুরো ঝাঁ চকচকে। রানাঘাট পেরিয়ে আমরা চলেছি, মানে এখন 70 থেকে 73 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা কভার করে ফেলেছি। চূর্ণী নদী, আচ্ছা আর আমরা যাব হচ্ছে ভাগীরথী নদীর কাছে, তাই তো? মুর্শিদাবাদ ভাগীরথী নদীর কাছে। এই চূর্ণী নদী মাঝদিয়ার কাছে মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে আর এসে পায়রাডাঙ্গার কাছে হুগলি নদীতে পতিত হয়েছে। ভাবলাম সকাল সকাল যাব, রোদ থাকবে না, কিন্তু সেই ভোর কেটে এখন রোদ উঠেছে। বেশ রোদের তেজও বাড়ছে, বেশ গরম লাগতে শুরু করেছে আমাদের। কাল দোল অব্দি ঠান্ডাটা একটু টুকটাক থাকবে, তারপরেই শুরু হবে গরমের তাপদাহ। সোজা বাতকুল্লা হচ্ছে ডান দিকে, হ্যাঁ, মানে গৌতমের বাড়ি হচ্ছে ডান দিকে যেতে হবে। আচ্ছা, আমরা সোজা চলে যাব, মানে ফ্লাইওভারে উঠে আমরা সোজা যাব, তাই তো? হ্যাঁ, আবার ফ্লাইওভারে উঠে যাব, এখান দিয়ে বাতকুল্লা চলে যাচ্ছে। ও আচ্ছা, রাইট সাইড দিয়ে হচ্ছে বাতকুল্লা চলে যাচ্ছে, মানে বাতকুল্লা দিয়েও কৃষ্ণনগর যাওয়া যাবে। আমরা যাচ্ছি সোজা, আপনার সোজা NH12 ধরে, আমরা NH12 ধরে সোজা চলে যাচ্ছি। এদিকে রাস্তাটা ভালো হওয়ার জন্য গুগল ম্যাপ আমাদের এদিকেই দেখাচ্ছে, টাইমটা কম লাগবে। লেভেল ক্রসিং রয়েছে। নিচ দিয়ে যাচ্ছে জলঙ্গি নদী,
এখানে একটা রেল ব্রিজ আছে। এই জলঙ্গি নদী পদ্মা নদী থেকে উৎপত্তি হয়েছে, তারপর মুর্শিদাবাদ নদীয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই মায়াপুরের কাছাকাছি হুগলি নদীতে মিশেছে। ট্রেন যাচ্ছে। এই রেল গেট পেরিয়ে মায়াপুর যাচ্ছে। মানে কি হলো, আমরা কৃষ্ণনগরটাকে বাইপাস করে বেরিয়ে গেলাম। কৃষ্ণনগরে মায়াপুর যাওয়ার সময় আমাদের কৃষ্ণনগরের ভেতরে ঢুকতে হয়েছে, এবার আর ঢুকতে হলো না, বাইপাস করে বেরিয়ে গেলাম। ধুবুলিয়া, আমরা ধুবুলিয়া বাজার পেরোলাম। আমরা পলাশী চলে এসেছি, সামনেই পলাশীর গেট, ঢুকবো আমরা এখন। এই পলাশীতে চলে এসে বেশ কিন্তু গায়ে একটা কাঁটা দিচ্ছে যে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন ব্রিটিশ সৈনিকদের কাছে রবার্ট ক্লাইভের নেতৃত্বে, এবং যে যুদ্ধের সাথে জড়িয়ে আছে মীর জাফরের নাম বিশ্বাসঘাতকতা করার জন্য। ওই যে আমরা দেখতে পাচ্ছি পলাশীর গেট, NH-12 থেকে যে রাস্তাটা বাঁদিকে পলাশীর গেটের দিকে চলে গেছে সেটা হচ্ছে সুগার মিল রোড। জানি না সুগার মিল এখনো আছে কিনা। সুগার মিল রোড বলাতে মনে পড়লো যে আমার শ্বশুরমশাই একসময় ফারাক্কায় NTPC-তে চাকরি করতেন, তো ওখান থেকে বন্ধু বান্ধবদের নিয়ে সাইকেলে করে উনি এই মুর্শিদাবাদে মানে এই পলাশীর প্রান্তরে এসেছিলেন। তো আমরা যখন আসছি মুর্শিদাবাদ আমাকে বারবার বললেন যে খোঁজ নিও তো যে সুগার মিলটা এখনো আছে কিনা। সিরাজ মীর মদন মোহনলালের নাম হোক অক্ষয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান পিপলস কোরআন। আমরা দাঁড়িয়ে আছি এখন পলাশীতে, যেখানে পলাশী প্রান্তর। এখানে পলাশীর যুদ্ধ হয়েছিল বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের যে লড়াই হয়েছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে, সেখানে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এবং এখানে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল 23শে জুন। প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যে সিরাজ বাহিনীর যে গোলন্দাজ বাহিনীর সমস্ত গোলাগুলি বারুদ সমস্ত নষ্ট হয়ে যায়, তাই জন্যে সেগুলো ব্যবহার করা যায়নি। ঐতিহাসিক পলাশীর প্রান্তরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন আবার মুর্শিদাবাদের দিকে। আপনারা যারা গাড়িতে আসবেন তারা ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 3 কিলোমিটার ভেতরে ঢুকলেই সেই ঐতিহাসিক পলাশীর প্রান্তর। এখন 9:51 বাজছে। এখন আমরা পলাশী থেকে বেরিয়ে ইউথ হোস্টেলের দিকেই যাচ্ছিলাম, তো একটু খিদে পেয়েছে, তাই একটা জায়গায় দাঁড়িয়েছি। এটার নাম হচ্ছে কি যেন, নিরালা রেস্টুরেন্ট অ্যান্ড টি হাউস। তো একটু খাবো,
দেখি একটু এগ টোস্ট পাওয়া যায় কিনা, খেয়ে তারপরে আবার রওনা দেব মুর্শিদাবাদের দিকে। अखंडानंदा सरानी रोड দিয়ে আমরা যাচ্ছি, তাই তো? Continue on National Highway 12 for 1.5 kilometers. Continue on Swami Akhandananda Sarani Road for 8 kilometers. পাশ দিয়ে আবার ট্রেন লাইন গেছে একটা। ওই ট্রেন লাইন। ও ওটাই। আচ্ছা। স্বামী অখণ্ডানন্দ সারানি। টাঙ্গা দেখা যাচ্ছে, দেখো টাঙ্গা। এই তো টাঙ্গা গাড়ি। ত্রিপোলিয়া গেট, তাই তো? ত্রিপোলিয়া গেট দিয়ে হোটেল শান্তিনিকেতন, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। টাঙ্গা গাড়ি। এই ত্রিপোলিয়া গেট পেরিয়ে গেলাম। এবার এখান থেকে আরেকটু গেলেই হচ্ছে হাজারদুয়ারির গেট। তারপরে হাজারদুয়ারির গেটটা পেরিয়ে আরেকটু গেলেই হচ্ছে আমাদের ইউথ হোস্টেল লালবাগ। আর 1 মিনিট আমাদের হোটেল। এই তো হাজারদুয়ারি। দেখে গেলেই তো হতো একবারে। Your destination is on the right. দেখো যুব আবাস, তো যুব আবাসে নাই হোস্টেল। আমাদের আগরপাড়ার বাড়ি থেকে সেই 5:15টায় বেরিয়ে 210 কিলোমিটার মতো জার্নি করে, 210 কিলোমিটারের কিছুটা বেশি হবে, কেননা পলাশী প্রান্তরে আমরা গেছিলাম, তাই সেই ডিস্টেন্স কভার করে আমরা এখন লালবাগ ইউথ হোস্টেলে পৌঁছে গেলাম। এখন টাইম 11:15। লাঞ্চ করে আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেস দেখতে। ইউথ হোস্টেল বা হোটেল মঞ্জুসা দুটো থেকেই হাঁটা পথে হাজারদুয়ারি প্যালেস। গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পাবেন বাঁদিকে রয়েছে ক্লোক রুম। সঙ্গে বড় ব্যাগ থাকলে এখানে রেখে দিতে পারেন নিশ্চিন্তে। ব্রিটিশ যুগে বাংলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি প্যালেস। এই প্যালেস বাড়াকোঠি বা নিজামত কিলা নামেও কিন্তু পরিচিত। এন্ট্রি ফি 25 টাকা। সকাল 9টা থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। 5 থেকে 12 বছরের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি, আইডি কার্ড দেখাতে হবে। হাজারদুয়ারি অর্থাৎ 1000টা দরজা রয়েছে। এর মধ্যে 900 দরজা আসল হলেও 100 দরজা কিন্তু নকল। শত্রুকে বোকা বানানোর জন্য এই নকল দরজাগুলো তৈরি করা। বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে পরাজিত হন। সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরা ঝিল প্রাসাদ, যা বর্তমানে ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন জার, যিনি ছিলেন মির্জাফরের বংশধর, ইউরোপিয়ান আর্কিটেক্ট ডানকান ম্যাকলয়েড এই প্রাসাদ নির্মাণ করেন। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে মোবাইল এবং বড় ব্যাগ অ্যালাউ নয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুটোই নিষেধ। যদি সঙ্গে বড় ব্যাগ থাকে তাহলে আপনারা ক্লোক রুমে রাখতে পারেন। মোবাইল নিজের সাথেই রাখতে পারবেন, কিন্তু সাইলেন্টে রাখতে হবে এবং মোবাইল বের করা যাবে না। হাজারদুয়ারি প্যালেসের অন্দরমহল এখন মিউজিয়াম। সেই মিউজিয়ামের নানা গ্যালারিতে কোথাও রয়েছে সেই সময়কার ব্যবহার করা অস্ত্রশস্ত্র, নানা রকম যন্ত্রপাতি, নানা রকম আসবাবপত্র, পোশাক আশাক ইত্যাদি। মুঘলদের অধীনে যখন সুবাহ বাংলার রাজধানী ছিল ঢাকা, ওই রকম সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন। তখন অবশ্য মুর্শিদ কুলি খান নাম ছিল করতলব খাঁ। করতলবের সততা এবং দক্ষতা সম্রাটকে মুগ্ধ করেছিল। তিনি করতলব খাঁকে ভাগীরথী গঙ্গার তীরে মকসুদাবাদের রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব। মকসুদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও দেন তার সঙ্গে। ঔরঙ্গজেবের মৃত্যুর বেশ কিছু বছর পর 1717 সালে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন। ততদিনে তিনি বাংলার সুবাহদার,
দিল্লির রাজশক্তি যখন ক্রমশ ক্ষয় পাচ্ছে, সেই সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন, হয়ে ওঠেন বাংলার প্রথম নবাব। এই ক্যাম্পাসের মধ্যে হাজারদুয়ারি প্যালেস ছাড়া আরও কিছু দর্শনীয় স্থান হল মদিনা মসজিদ, নিজামত ইমামবাড়া এবং বাচ্চাওয়ালি তোপ। সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মদিনা মসজিদ। আর মদিনা মসজিদের পেছনে যে সাদা রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিজামত ইমামবাড়া। আর সামনে যে কামানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। ইরাকে অবস্থিত কারবালা ঐতিহাসিক কারবালা যুদ্ধের কারণে পরিচিত। মহানবীর দৌহিত্র এবং আলীর পুত্র হোসেন ইবনে আলী এই শহরে শাহাদাত বরণ করেন। মক্কা, মদিনা এবং জেরুজালেমের পর শিয়া মুসলমানরা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করে। পুরনো মসজিদটি সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, যা ছিল নিজামাত ইমামবাড়ার অংশ। 1846 সালে ইমামবাড়া সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পরে পুরনো মসজিদ তাও রক্ষা পায়। এরপর 1847 সালে নবাব মনসুর আলী খান বর্তমান নিজামত ইমামবাড়ার ভিতরে আরেকটি মদিনা মসজিদ নির্মাণ করেন। মক্কা থেকে মাটি এনে এই মসজিদ তৈরি করা হয়েছিল, আর নতুন মসজিদে রয়েছে কারবালার মাটি। নিজামত ইমামবাড়া শুধুমাত্র মহরমের দিনই খোলা হয়, বাকি সব দিনই বন্ধ থাকে, দেখতে হবে বাইরে থেকে। হাজারদুয়ারি প্যালেস ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি ঘড়িঘর বা ঘড়ি মহল। স্থানীয় মানুষ এই মিনারকে মুর্শিদাবাদের বিগ বেন নামেও ডেকে থাকেন। ঘড়িঘর যেখানে অবস্থিত সেই পুরো চত্বরকেই বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামত। হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন চলেছি প্রকৃতি তীর্থ মতিঝিল পার্কের দিকে। রাস্তায় নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন স্থাপত্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মতিঝিল। মতিঝিল পার্ক প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। টিকিটের মূল্য 25 টাকা পার হেড। মতিঝিল পার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত। সেই সময় একে কোম্পানি বাগ বলা হতো। ব্রিটিশ আমলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাসভবন ছিল এখানে। নবাব আলীবর্দী খানের কন্যা ছিলেন ঘসিটি বেগম এবং তার জামাই ছিলেন নওয়াজিশ মোহাম্মদ খান। এই নওয়াজিশ মোহাম্মদ খান এই মতিঝিলকে বিনোদন স্থল হিসাবে ব্যবহার করেছিলেন। এখানেই তার এবং তার স্ত্রী ঘসিটি বেগমের সমাধি আছে। ভাগীরথীর তীরে প্রায় 350 একর জায়গা জুড়ে একটা লেক ফর্ম হয়েছিল, যা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানেই চাষ হতো মুক্ত। বর্তমানে এই পার্ক পশ্চিমবঙ্গ সরকার সংস্কার করে দুর্দান্ত বেড়ানোর জায়গা এবং মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে তুলে ধরেছে। একটি রিসর্ট ক্যাম্পাসও তৈরি হয়েছে, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত। বর্তমানে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থাও করা হয়েছে, তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় তা বন্ধ ছিল। আজকে মুর্শিদাবাদে আমাদের সাইট সিইং রয়েছে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরোবো। বেশ আলো ঝলমলেই রয়েছে। আজকে টোটো আমাদের বুক করা রয়েছে, সেই টোটো করে আমরা পুরো মুর্শিদাবাদের সাইট সিইংগুলো করবো। ফার্স্ট স্টপ হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটো মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গেছে। লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকে এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগানবাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা নহবত গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম।
ব্রিটিশ নবাব জমিদাররা প্রবেশ করলে সম্মান জানাতে সানাই বাজত প্রায় 250 বছর আগেই নহবত গেটে। পলাশির যুদ্ধে 23 বছর পর 1780 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে তখন ব্রিটিশ শাসন চলছে। ব্যবসার উদ্দেশ্য নিয়ে আসা লক্ষ্মীপত সিং দুগার ও তার 3 ভাই ধনপত, জগৎপত এবং মহিপত তখনকার দিনে 1200 টাকা দিয়ে মীর জাফরের বংশধরের কাছ থেকে 999 বছরের লিজে পেয়ে যান এই 260 বিঘা জমি। বাগানবাড়ির চারপাশে 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সেই বিখ্যাত সুড়ঙ্গ। এখান থেকে সুড়ঙ্গের দিকে দেখতে পাওয়া যাচ্ছে উপরে 2টো ঘর আর নিচে একটা ঘর, যা বর্তমানে গঙ্গার জলে ভরা। যে ঘর জলে ভরা তার বাঁ দিকে সুড়ঙ্গ চলে গেছে। এই সুড়ঙ্গ দিয়ে জগৎ শেঠের বাড়ি এবং হাজারদুয়ারি সংযুক্ত। একে আর একভাবে বললে বলা হয় বাউড়ি, অর্থাৎ বাড়ির মেয়েদের জল তোলার জায়গা। ওপাশে ছিল কুয়ো। দিনে মেয়েরা জল তুলত, গল্প করত, আর রাতে হতো ব্যবসা বাণিজ্যের আলোচনা। ব্যবসায়ী, নবাব, জমিদার, ব্রিটিশরা আসত, ডিল হতো, লেনদেন হতো, আর শেষে যে যার আস্তানায় ফিরে যেত সুড়ঙ্গ পথে। পুরো প্রক্রিয়া থাকতো একেবারে গোপন। কাঠগোলা বাগানবাড়ির নিচের তলায় রয়েছে মিউজিয়াম এবং গ্যালারি। এখানে কিন্তু ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই এখানকার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। কাঠগোলা বাগানবাড়ির ভেতরেই রয়েছে আদিনাথজি মন্দির। আদিনাথজি মন্দির ভগবান আদিশ্বরকে উৎসর্গ করা পরেশনাথ মন্দির নামেও পরিচিত। দেবতা প্রায় 90 সেন্টিমিটার উঁচু পদ্মাসনের ভঙ্গিতে বসে আছেন। এই দুগার পরিবার জৈন ধর্মাবলম্বী। ওনারা নিরামিষাশী, কিন্তু পুকুরে মাছ চাষ করতেন। কোনো মাছ মারা গেলে তাকে মাটিতে কবর দেওয়া হতো। আর এই দুগার পরিবার এখনও এখানে বসবাস করেন, তবে বেশিরভাগ সময়টাই থাকেন ওনারা কলকাতাতে। এখন 6ষ্ঠ প্রজন্ম এখানে আছেন। কাঠগোলা বাগানবাড়ির একটা পর্বে রয়েছে মিনি জু, যেখানে রয়েছে নানা রকমের মাছ আর নানা রকমের পাখি। বাচ্চাদের খুবই ভালো লাগবে। কাঠগোলা বাগানবাড়ির অপরূপ সৌন্দর্য দেখার পরে আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়ি দেখতে। এই জগৎ শেঠের বাড়ি ঢুকতেও প্রবেশ মূল্য লাগে 30 টাকা।
অষ্টাদশ শতাব্দীতে বাংলার ইতিহাসে বিখ্যাত ধনী জগৎ শেঠ কোনো ব্যক্তি নন। জগৎ শেঠ একটি পারিবারিক উপাধি। জগৎ শেঠরা আদতে বাংলার মানুষই নন, রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। বিপুল ধনসম্পদ এবং সেই সুবাদে প্রভূত রাজনৈতিক ক্ষমতা ভোগকারী এই পরিবারটির আবাস ছিল সুবা বাংলার রাজধানী মুর্শিদাবাদ। রাজস্থানের যোধপুরের বাসিন্দা হীরানন্দ সাহু ছিলেন খুব দরিদ্র ব্যক্তি। কাজের সন্ধানে পাটনায় এসে একদিন গভীর জঙ্গলে প্রবেশ করেন। জঙ্গলের ভেতর আর্তনাদ অনুসরণ করে পৌঁছান এক ভাঙা প্রাসাদে। সেখানে দেখেন এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। হীরানন্দ যথাসাধ্য সেবা করলেও সেই বৃদ্ধ মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে এক গুপ্তধনের সন্ধান দিয়ে যান হীরানন্দকে। এই গুপ্তধনই হীরানন্দ পরিবারকে ধনী করে তোলে। হীরানন্দ তার 7 ছেলেকে 7 জায়গায় গদিয়ান করে দেন। কনিষ্ঠ পুত্র মানিক চাঁদ বসেন মুর্শিদাবাদে। তিনিই জগৎ শেঠ বংশের প্রতিষ্ঠাতা। বাংলার নবাব এবং ইংরেজ এবং ফরাসি বণিকরাও জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নিতে শুরু করেন। বর্তমানে এই বাড়ির অনেকটা অংশ জুড়ে গ্যালারি এবং মিউজিয়াম করা রয়েছে। জগৎ শেঠের বাড়ি দেখার পরে আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। রাজা দেবী সিং এই রাজবংশের পত্তন করেন। নবাবী আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম এই রাজা দেবী সিং। নাম হচ্ছে সামনে চলে আসুন। এই বাড়ির এটা ফ্রন্ট সাইডের নকশা কিংবা মডেল সামনে যান। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, একটা এক্সিবিশনে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচের জারটা দেখবেন টেস্টিং জার। বিদেশ থেকে যেমন মদ আসতো ওটাই টেস্ট করে বা চেক করে খেতেন। কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করলে ধরা পড়ে যেত, কালারটা চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। নিচে আছে মাটি। চলুন এবার আস্তে আস্তে হাঁটি এগিয়ে আসুন। এইদিকে দেখুন, এই কালো কোট আর টুপি পরে উনি ফাঁসির অর্ডারটা দিতেন। কেউ যদি খাজনা না দিতে পারতেন ওই কালো কোট আর টুপিটা উনি ব্যবহার করতেন। আর যাদের যাদের ফাঁসি দিয়েছে সমস্ত ডকুমেন্টস গুলো এখানেও কিছু রয়েছে, আবার এখানেও কিছু রয়েছে। আচ্ছা, বর্গী এলো দেশে খাজনা দিব কিসে আমরা বলে থাকি। বর্গীরা এসে সব লুটপাট করে নিয়ে যেতেন। তখনকার দিনে হীরা মুক্তা সোনা দানা এর ভিতরে ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো। যাকে দিয়ে পুঁতাতো তাকে কিন্তু মেরে ফেলা হতো, উনি জানে বাইরে ফোরকাস্ট না করতে পারে। এটা হচ্ছে হাতে টানা রোলার। খাজনা না দিলে কোমরে বেঁধে দিতেন আর রীতি রকম চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এটা টানা করাতেন। সামনের দিকে দেখুন বজরংবলী মূর্তি, জয় শ্রীরাম। পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। দূর থেকে দেখে মনে হয় মাটির, কিন্তু মাটির নয়, পুরোটা পাথরকে কেটে কেটে বানিয়েছিলেন। বাচ্চা এবং তার মা এই কুমোতে করে মারা গেছিলেন। যার লাশটা পাওয়া যায়নি বলেছিলেন প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর। পিছনে আছে বাগান। এবার সবাই সামনে আগান এগিয়ে আসে। 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। 6 ফিট 2 ইঞ্চি লম্বা ছিলেন। লখনৌর নাম করা বাইজি হচ্ছে হীরাবাই। পাশেরটা হীরাবাইয়ের ছবি। উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নাম দিলে বোঝা যেত। তার স্কিনটা এতটাই সুন্দর ছিল। তারই পাশের ছবিটা দেখবেন ওয়ারেন হেস্টিংস, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং দুটো বিয়ে করেও নিজস্ব কোনো ছেলের সন্তান ছিল না বলে ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিল। তার নাম হচ্ছে ঠিক নারায়ণ সিং। উনি ভালো লোক ছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিচার সভায় বসিয়ে গরিবদেরকে দুবেলা পেট ভরে খেতে দিতেন। রাজা দেবী সিংয়ের নির্মিত পুরাতন এই প্রাসাদের পাশে অবস্থিত নতুন প্রাসাদটি।
বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। দোলের দিনে আজকে রাধা কৃষ্ণের দর্শন হয়ে গেল। এবার আমরা চলে এসেছি নসিপুর আখড়া এবং রঘুনাথজি টেম্পল দেখতে। বেদ রচনায় মূল্যবান অবদান রাখেন রামানুজ। হিন্দুরা রামানুজকে বেদান্তের প্রধান ব্যাখ্যাদানকারী হিসেবে দেখেন। রামানুজের অনুগামীরা সুদূর রাজস্থান থেকে এখানে আসেন এবং এই আখড়া প্রতিষ্ঠা করেন। রামানুজ অনুগামী লক্ষণদাস মহারাজ 1168 বঙ্গাব্দে ধর্মীয় প্রচারে এসে মুর্শিদাবাদের এই জাফরাগঞ্জে এই আখড়া প্রতিষ্ঠা করেন এবং রথযাত্রা চালু করেন। তারপর থেকেই এখানে রথযাত্রা পালিত হয়ে আসছে এবং ক্রমে বাৎসরিক উৎসবের আকার নেয়। এই ভবনটা দেখুন, যেখানে লেখা রয়েছে পলাশির যুদ্ধ, আর তার ঠিক উপরেই ডান দিকে এবং বাঁ দিকে সেই যুদ্ধের নানা চিত্র অঙ্কন করা রয়েছে। সাড়ে 300 বছর আগেকার অস্টিন গাড়ি, সেই সময় দাম ছিল 80 টাকা। আর সামনে দেখুন সেই আগেকার দিনে যেরকম গাড়ি আর কি ছিল, হ্যান্ডেল দেওয়া, জেনারেটরের মতো হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করতে হতো, সেই রকম গাড়ি। এখন আমরা ঢুকে পড়েছি রঘুনাথজি মন্দিরের ভেতরে। এই মন্দিরটা এত সুন্দর করে সাজানো এবং মন্দিরের ভেতরের পরিবেশ এত শান্ত, মানে আপনাকে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে দেবে। খুব ভালো লেগেছে এই মন্দিরের ভেতরের পরিবেশটা। এবার আমরা চলে এসেছি আজিমুন্নিসা বেগমের সমাধি দেখতে। আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের কন্যা। তিনি বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কথিত আছে একটি বিরল রোগ থেকে আজিমুন্নিসা নিরাময়ের জন্য একজন ফকির দ্বারা নির্ধারিত ওষুধ হিসাবে অল্প বয়স্ক ছেলেদের যকৃৎ বা কলিজার রক্ত পান করতেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর নবাব মুর্শিদ কুলি খাঁ তাকে এই জায়গায় জীবন্ত কবর দেন এবং এমনভাবে কবর দেন যাতে প্রত্যেক দর্শনার্থী এই জায়গায় ঘুরতে আসবে যখন তার পায়ের ছাপ এই সমাধির উপরে পড়ে। এই জায়গায় যে দেখছেন তার নিচে ওইখানে সমাধি রয়েছে আজিমুন্নিসা বেগমের। আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদে। 1723 খ্রিস্টাব্দে তৈরি হয় এই কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এই কাটরা মসজিদের বর্তমানে রক্ষণাবেক্ষণ করে। কাটরা শব্দের অর্থ বাজার। বাজারের মধ্যে অবস্থিত এই মসজিদ
তাই নাম কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খানের সমাধিও এই মসজিদের পাশে রয়েছে ওনারই ইচ্ছানুসারে। এই মসজিদের একটি বর্গাকৃতি স্তম্ভমূলের উপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসাবেও অভিহিত করা যায়। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন লোক কোরআন পড়তে পারত। কক্ষগুলোর সামনের চত্বর বা আঙিনা বিদ্যমান ছিল। চারকোনায় 4টি বিশাল মিনার অবস্থিত। মিনারগুলোর আকৃতি অষ্টভুজাকৃতি এবং এগুলো ক্রমশ ওপরের দিকে সরু হয়ে গিয়েছে। বর্তমানে এই 4টে টাওয়ারের 2টো টাওয়ার রয়েছে। সকাল বিকেল আজান দেয়া হতো একসময় এখান থেকে, এবং ওয়াচ টাওয়ার হিসাবেও ব্যবহার হতো। আর এই বাঁদিকের বিল্ডিংয়ের ওপরের ঘরগুলো ছিল হচ্ছে মুসাফিরখানা, অর্থাৎ অতিথিশালা, আর নিচের ঘরগুলো ছিল হচ্ছে ছাত্রাবাস। ভবনগুলোর নিচে এরকম অনেক সুড়ঙ্গের মতো দেখতে গর্ত রয়েছে। দেখে প্রথমে ভেবেছিলাম সুড়ঙ্গই, কিন্তু না, এগুলো সমস্তই ব্যবহার করা হয়েছিল ভেন্টিলেশনের জন্য, যাতে ভেতরে হাওয়া বাতাস ঢুকতে পারে। কিন্তু বর্তমানে এগুলো সিকিউরিটির কারণে সবই সিল করে দেওয়া হয়েছে। ঈদের সময় এখানে নামাজ পড়তে পারত প্রায় 2000 লোক একসাথে, এবং এখানে আসন মতো করা রয়েছে যাতে তার উপরেই বসে তারা নামাজ পড়তে পারেন। আর ওপরে রয়েছে হচ্ছে শামিয়ানা টাঙানোর ব্যবস্থা। শামিয়ানা টাঙাই রিল দিয়ে 1897 সালে যে প্রবল ভূমিকম্প হয়েছিল তাতে এখানকার 3টে গম্বুজ নষ্ট হয়ে গেছিল, আর রয়েছে একটা গম্বুজ ওই পাশেরটা। দেখে বিস্মিত হতে হয়। হাজারদুয়ারি প্যালেসেরও 160 বছর আগে, প্রায় 160 বছর আগে তৈরি এই ভবন। তখনকার দিনে না ছিল এত ইট বালি সিমেন্টের ব্যবস্থা, কিন্তু চুন সুরকি দিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল। এবং এখানে এসে জানতে পারলাম সেই চুন সুরকির সাথে আরও ছিল হচ্ছে ডাবের জল, খয়ের জল, মেথি জল আর চিটে গুড়। ভাবতেই অবাক লাগে। আমরা এখন চলেছি কাটরা মসজিদের সামনের দিকে। হ্যাঁ, এটাই আগে কিন্তু সামনের দিক ছিল, কিন্তু এখন যেহেতু ওই পাশে মানে পেছনের দিকে আমরা যে দিক দিয়ে ঢুকলাম সেই দিকে রাস্তাঘাটের সুব্যবস্থা রয়েছে, তাই জন্য ওটাই এখন সামনের দিক হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কাটরা মসজিদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এর নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। ওনার ইচ্ছা অনুসারে এখানে ওনাকে সমাধিস্থ করা হয়। ওপর দিয়ে যারা যাবে তাদের পদধূলি যেন ওনার কবরে পড়ে, এটাই ছিল ওনার ইচ্ছা। যদিও এখন সে ব্যবস্থা অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই সাইট সিইংগুলো করতে করতেই বেশ দুপুর হয়ে গেছিল, তাই জন্য এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে। তার কারণ একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমাদের সেকেন্ড হাফের সাইট সিইং ছিল, যেটাতে আমরা যাব হচ্ছে ভাগীরথীর বুকে আমরা বোটিং করব। তো এখান থেকে আমরা সোজা হোটেলে চলে গেছিলাম। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি। এবার আমরা যাব হচ্ছে ভাগীরথীর বুকে, নৌকা নিয়ে আমরা ঘুরবো, খোশবাগ যাব। যদিও একটু দেরি হয়ে গেছে, মানে আমাদের সকালবেলা আজকে বেরোতেই একটু লেট হয়ে গেছে। তারপরে এসে লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি। ভাগীরথীর বুকে বোট রাইড করব, মানে নৌকায় চেপে ঘুরবো। এটা একটা বেশ বিরল অভিজ্ঞতা। আমরা এখন পেরোচ্ছি হাজারদুয়ারি। হাজারদুয়ারিকে বাঁ দিকে রেখে আমরা এখন গঙ্গাবক্ষে এগিয়ে চলেছি।
আমরা যাব হচ্ছে খোশবাগ। আমাদের আগের পর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন আমরা যে বন্ধুর গ্রুপ এসেছি আমরা দু জায়গায় রয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে আমরা এবং বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছি, আর বেশ কিছু বন্ধুবান্ধব তার পরিবার নিয়ে রয়েছে হোটেল মঞ্জুসাতে। হোটেল মঞ্জুসা কিন্তু একেবারে ভাগীরথীর তীরে। সেই মঞ্জুসার পাশ থেকেই আমরা নৌকা বিহারে রওনা দিয়েছি। আমরা জানতে পারলাম খোশবাগ কিন্তু 5টায় গেট বন্ধ হয়ে যায়। এখন কিন্তু 4:45 বেজে গেছে এবং বেশ কিছুটা সময় এখনও বাকি আমাদের খোশবাগের মানে যে ঘাটে আমাদের নামতে হবে সেখানে পৌঁছাতেই বেশ খানিকটা সময় লাগবে। তারপর সেখান থেকে রিক্সা ভ্যানে করে আমাদের এগিয়ে যেতে হবে। এই গঙ্গাবক্ষে নৌকা বিহার কিন্তু আমার দুর্দান্ত লাগছে, আর কোথাও যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই গঙ্গাতে বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। এখন মার্চ মাসের শেষের দিক, বেশ সুন্দর হাওয়াতে আমার কিন্তু এই গঙ্গাবক্ষে ঘুরে বেড়াতেই সবচেয়ে বেশি ভালো লাগছে। ঠিকই গঙ্গার ডলফিন মানে শুশুকাঠি হঠাৎ করে দেখতে পেলাম, কিন্তু ক্যামেরা ঠিক ফোকাস করার আগেই লুকিয়ে পড়ল। এখন সূর্য প্রায় অস্তাচলে, পশ্চিমে ঢলে পড়েছে সূর্য। সারাদিন বেশ গরম থাকলেও সন্ধ্যের দিকে থেকে যখনই সানসেট হয়ে যাচ্ছে তারপরে থেকে কিন্তু আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকেও যেরকম সকালবেলা সারাদিন বেশ গরম লাগছিল, কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। ঘরেও কিন্তু এসি চালাতে তো হয়নি, পাখার হাওয়াতেও ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এবার আমরা চলে এসেছি পাড়ে, এখানেই আমাদের নামতে হবে। এখানে ওই রিক্সা ভ্যান বা ওই মোটর ভ্যান, টোটো এই সমস্ত থাকে এখান থেকে খোশবাগ যাওয়ার জন্য। খোশবাগ মোটামুটি এখান থেকে 700-800 মিটার হবে। বোট থেকে নেবেই আমরা এখন মোটর ভ্যানে উঠে পড়েছি, আর মোটর ভ্যান একদম ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কেননা 5টার কাঁটা ঘড়ি একবারে ছুঁই ছুঁই। যদিও আমাদের আগে যারা গেছে তারা কিন্তু বলে রেখেছে যে আমাদের পরের একদল লোক আসছে। খোশবাগের গেটে যখন পৌঁছালাম তখন 5টা পেরিয়ে আর 1 মিনিট হয়েছে, কিন্তু এই 1 মিনিটের জন্যেই আমাদেরকে কিন্তু গেটে আটকে দেওয়া হলো, ভেতরে ঢুকতে দেওয়া হলো না। আমরা অনেক রকম রিকোয়েস্ট করলাম এবং এটাও বললাম যে আমাদের আগের নৌকাতে যে বন্ধুবান্ধবরা এসছে তারা কিন্তু ভেতরে রয়েছে এবং ওনারা জানিয়েও গেছেন আপনাদের যে আমাদের পরে আর একটা নৌকা আসছে, কিন্তু ওনারা কোনো কথা শুনতেই রাজি নন। আর আমরাও খুব বেশি অপোজ করিনি, কেননা আফটার অল এটা নিয়ম, যখন নিয়মই আমাদেরও মেনে চলতে হবে। তাই আমাদের এখন বিফল মনোরথ হয়েই ফিরতে হবে। অতএব নৌকা বিহার করে অ্যাবাউট টার্ন টু লালবাগ।